গোলক চ্যাপ্টারের এই কোষে দেখি 12 যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার জন্য তোমাদের প্রথমে কয়েকটা সূত্র আগে জানতে হবে। সেই সূত্রগুলো জানলেই দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে চলো আগে সূত্রগুলো জেনে নিই, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। গোলকের একটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ফুটবল। ফুটবলটাকে তুমি মনে মনে কল্পনা করো, সেটি হচ্ছে একটি গোলক বা ক্রিকেট বল। তাহলে এই ফুটবল বা ক্রিকেট বলের দেখবে একটাই তল আছে, যেটাকে আমরা বলবো বক্রতল। তাহলে গোলকের একটাই তল, বক্রতল। তাহলে সেই বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র সেটা আমাদের জানতে হবে। তাহলে 1 নম্বরে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, আর, তাহলে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 4 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে মনে থাকবে যে গোলকের বক্রতল বা সমগ্রতল বলা থাকলেই তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানেই এই বর্গ কথাটা থাকবে, আর একক যা থাকবে সেটা আমরা লিখব। 2 নম্বরে গোলকের আয়তন। গোলকের আয়তন তার সূত্র হয়ে যায় 4/3 পাই আর কিউব। আয়তন মানে ঘন কথাটা আসবে এখানে, ঘন একক। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এরপর ধরো তুমি গোলকটাকে ঠিক মাঝ বরাবর কেটে দিলে, তাহলে কেটে দিতেই সেটা একটা অর্ধগোলক হয়ে গেল। তাহলে 3 নম্বরে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের যদি 4 পাই আর স্কোয়ার হয়, তার অর্ধেক, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানেই 2 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে ছবিটা দেখতে ঠিক এই টাইপের হবে। এটা ধরে নাও একটি অর্ধগোলক, ঠিক আছে? এইটি হচ্ছে তার বক্রতল, আর এইটা হচ্ছে ফাঁপা, মানে ভিতরটা ফাঁপা। এরপর যদি এই গোলকটা টোটালটাই নিরেট হয়, মানে এখানটা যদি ধাতু থাকে টোটালটাই, তখন কি হবে? তখন দেখো উপরের যে অংশটা আছে সেটি হচ্ছে সমতল, নিচের দিকের অংশটা হচ্ছে বক্রতল। মানে ছবিটা দেখো, আমি আবার আঁকছি, ঠিক এরকম টাইপের ছবি। ধরো এই যে অংশটা, এইটি দেখতে কেমন? একটি বৃত্ত। তাহলে এইটাকে আমরা বলবো বক্রতল, আর উপরের দিকটা হচ্ছে সমতল। তাহলে এখানে দেখো যখন নিরেট হয়ে যাবে তখন তার 2টি তল, একটাকে আমরা বলবো বক্রতল, আরেকটিকে বলবো আমরা সমতল। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলটা কত? সেটা হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর তার সঙ্গে এই যে সমতল, এইটি হচ্ছে একটি বৃত্ত। বৃত্ত মানেই তার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। এটা তোমরা আগেই জেনে এসছো। তাহলে পাই আর স্কোয়ার একটা যোগ হয়ে যাবে, টোটাল দেখো 3 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এরপর যদি বলা হয় এই অর্ধগোলকের আয়তন কত, তাহলে 5 নম্বরে আমি লিখে দিচ্ছি অর্ধগোলকের আয়তন।
গোলকের আয়তন কি ছিল? গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব। তাহলে তার অর্ধেক মানে কত হবে? 2/3 পাই আর কিউব। এত ঘন একক। আয়তন মানেই ঘন কথাটা কিন্তু এখানে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর 6 নম্বরে ধরো কোনো একটা ফাঁপা গোলকের যদি বাইরের দিকের ব্যাসার্ধ আর ভিতরের দিকের ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, ধরো ছবিটা ঠিক এরকম টাইপের, এইটি হচ্ছে একটি গোলক, ভিতরটা হচ্ছে ফাঁপা। মানে কেমন? ধরো এটি হচ্ছে গোলকের কেন্দ্র, এখান থেকে বাইরের দিকের যে ব্যাসার্ধ সেইটা ধরে যাক বড় আর, আর ভিতরের দিকের ব্যাসার্ধ ছোট আর। যদি কোথাও এরকম দেখতে পাও যে লেখা আছে যে ফাঁপা গোলকের বহিঃ ব্যাসার্ধ এবং অন্ত ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে এখানে যে পরিমাণ ধাতুটা থাকবে এই ফাঁপা গোলকের তার আয়তনটা কত হবে? তাহলে আমি লিখে দিচ্ছি, ফাঁপা গোলকের যে পরিমাণ পদার্থ বা ধাতু আছে তার আয়তন। কি করে বার করব? তাহলে বাইরের আয়তনের সঙ্গে এই ভিতরের আয়তনটা বাদ দিয়ে দাও। তাহলে 4/3 পাই, এই যে বড় আর আমরা ধরেছি, তাহলে আর কিউব, সেখান থেকে বাদ দাও 4/3 পাই স্মল আর কিউব। এত ঘন একক। তুমি এখানে 4/3 পাই কমন নিতেই পারো, 4/3 পাই কমন নাও, থাকবে কত? আর কিউব মাইনাস আর কিউব, ঘন একক। তাহলে সূত্রগুলো ভালো করে একটু দেখে নাও। প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। যখন গোলকের বক্রতল বা সমগ্রতল চাইবে তখন তার সূত্র হয়ে যাচ্ছে 4 পাই আর স্কোয়ার। এরপর গোলকের আয়তন, তার সূত্র হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব। যদি অর্ধগোলক বলে দেয়, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের জানলেই তার অর্ধেক 2 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। যদি সেটা নিরেট হয় তখন কি হবে? তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, শুধু এইটা যা ছিল তার সঙ্গে পাই আর স্কোয়ার যোগ করে দাও, মানেই কত হবে? 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, টোটাল 3 পাই আর স্কোয়ার। যখন নিরেট হবে, নিরেট অর্ধগোলকের দুটি তল, একটি সমতল একটি বক্রতল। অর্ধগোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব, অর্ধগোলক মানে 2/3 পাই আর কিউব। আর কোথাও যদি দেখতে পাও যে বহিঃ ব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ এই কথাগুলো বলা আছে, তখন আমরা আয়তনের সূত্র লিখব 4/3 পাই বাইরের যে ব্যাসার্ধ তার কিউব মাইনাস ভিতরের ব্যাসার্ধের কিউব। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো জানলেই ওখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই তোমরা করতে পারবে। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথম যে অঙ্কটা বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই যে ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে এখানে আর এর মানটা তোমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে আর। সমগ্রতলের ক্ষেত্রফলটা চাইছে, তার সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। শুধু আর এর মানটা বসাবো, আর পায়ের মান আমরা কত জানি? 22/7। বসিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তাহলে প্রথমেই তুমি লিখে দাও গোলকের ব্যাসার্ধ যেটা বলা আছে ব্র্যাকেটে আর 10.5 সেমি, চাইছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সূত্রটা আমি লিখে দিচ্ছি 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এখানে এককটা দেখো সেমিতে আছে, 4 থাকলো, পায়ের মান সবসময় এখানে 22/7 বসাবে,
আর স্কোয়ার মানে এইটাকে তুমি দুবার ধরে লিখে দাও, 10.5 গুণিত 10.5, দশমিক তুলে নিচে একটা 10, এইটা তুলে নিচে একটা 10। এরপর কাটাকুটি করো। সবসময় চেষ্টা করবে নিচে 10, 100 এগুলোকে রাখার। তাতে কি হবে, যখন আমরা ভাগ করব ঠিক দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে এই যে 7 দিয়ে 105কে কেটে দাও, 7 1 7, 3 35, 7 5 35। আচ্ছা, এখানে যেহেতু কাটাকুটি করা যাবে আমি 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, 2 2 4। আবার দেখো 2 এর সঙ্গে 10 কাটো, 2 5 10, 5 2 10, 5 1 5। কি পাচ্ছি, 22, আর এখানে 3 গুণিত 21। তাহলে 22 আর 3 গুণ করলে হয়ে যাচ্ছে 66, তার সঙ্গে 21 গুণ করো। 66 সঙ্গে যখন 21 গুণ করবে, 66 আর 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 1 13, 6 6 2 8, তাহলে আমরা পাচ্ছি 1386 এত বর্গ সেমি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। শুধু সূত্রটা জানলেই দেখো অঙ্কগুলো খুব সহজেই চলে আসছে। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। 2 বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে চাইছে আমাদের দেখো ব্যাস। আমরা যদি ব্যাসার্ধ বার করতে পারি আর এর মান, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ব্যাসার্ধর দ্বিগুণ হয়ে যায় ব্যাস। মানে আর কে আমরা যদি বার করতে পারি তাহলে 2r করে দেবো, তাহলে ব্যাস চলে আসবে। এখানে এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের শর্তটা আছে। বলেছে প্রতি বর্গ সেমি, মানে কি 1 বর্গ সেমিতে খরচ হয় এত টাকা, তাহলে এত টাকা খরচ হয়েছে কত বর্গ সেমিতে সেটা আমরা বার করব। তাহলে এখানে শর্ত কি হবে, যেহেতু চামড়ার বল তৈরি করতে এই টাকাটা লাগছে, তাহলে চামড়ার বল তৈরি করছে মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল, সেইটা সমানই এখান থেকে যেটা আমরা পাবো দুটোকে সমান করে দেবো। এই যে বর্গ সেমি কথাটা আছে না, বর্গ সেমি মানেই কি এখানে আমাদের সমগ্রতল কথাটা বলে দিয়েছে, সমগ্রতল বা বক্রতল। তাহলে আগে আমরা ঘুরিয়ে লিখছি, এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে সেটা আমরা বার করব। সেটা সমানই 4πr²। সেখান থেকে আর এর মান বার করো, দিয়ে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই উত্তর চলে আসবে। তাহলে প্রথমে আমরা ধরে রাখছি, ধরি, এখানে আর গোলক বলেনি, এখানে বলেছে বল। তাহলে ধরে নিচ্ছি বলটির ব্যাসার্ধ সমান আর, যেহেতু এখানে এককটা সেমিতে আছে ওই জন্য সেমি। এরপর ঘুরিয়ে লিখো, 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1 কত হবে, এইটা এত বর্গ সেমিতে, আর এখানে খরচ হয়েছে 431.20 কত বর্গ সেমিতে, এইটা যে এখানে গুণ হয়ে যাবে, আর নিচে 17.50। তাহলে এখানে আর কাটাকুটি করার দরকার নেই, আমরা একবারে শর্ত লিখে কাটাকুটিটা করব। এখানে এই যে এত বর্গ সেমি আমরা পেয়েছি, তাহলে শর্তটা কি হবে, 4πr² সমান এত বর্গ সেমি। বুঝতে পেরেছো? তাহলে বর্গ সেমি বলা আছে মানে এখানে আমাদের সমগ্রতল কথাটা বলেছে। তাহলে শর্তানুসারে ফোর পাই আর স্কোয়ার সমানই এইটা 431.20 আর নিচে 17.50। ঠিক আছে, কেউ একবারে কাটাকুটি করতে পারে,
অথবা দেখো দশমিক, এই যে দুটার পর দশমিক, এখানেও দুটার পর দশমিক তুলে দাও, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। বা আর স্কোয়ার সমান কত হবে, এইটা যা আছে আগে লিখে দাও, 175 গুণিত পায়ের মান কত হয় 22/7, যখন ওপাশে যাচ্ছে উল্টে যে 7/22, এখানে 4 ছিল, এ পাশে যখনই যাবে উল্টে যাবে 1/4। দেখো 4 গুণিত 22/7, ও পাশে যখনই যাচ্ছে 4টা হয়ে যাচ্ছে 1/4, 22/7 হয়ে যাচ্ছে 7/22। ভাগ করলে যখন গুণ করবো আমরা উল্টে যাই। এইটাকে শুধু কাটাকুটি করো। তাহলে প্রথমেই এই 7-এর সঙ্গে 175 দেখো কেটে যাচ্ছে, 7 দুগুণে 14, 3 35, 7 5 35, কেটে দাও, 2 25। আচ্ছা এইটার সঙ্গে 22 তুমি একবারে আগে 2 দিয়ে কাটতে পারো, 2 11 22, আর এখানে 2 2 4, 2 1 2, 1 11, 2 5 10, 1 12, 2 6 12, 4 দিয়ে এই পুরোটাকে কিন্তু চলে যাবে, 4 5 20, দেখো 4 5 20, 1 15, 4 3 12, 3 36, 4 লং 36, আর 11-র সঙ্গে এটা কেটে দাও, 11 4 44, 44 থেকে 53 কত হচ্ছে দেখো 9 99, 11 9 99। তাহলে বা যেহেতু দেখো আর স্কোয়ার আছে ওই জন্য এখানে কারো স্কোয়ার তো আসবেই, তাহলে আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি 49/25, বা আর সমান কত হয়ে যাবে, এটা যখন রুট করব রুট ওভার 49 মানেই 7, 25 রুট 5, তাহলে 7/5 আমরা পেয়ে যাচ্ছি। আর মানে কি ব্যাসার্ধ, আমাদের দরকার কিন্তু ব্যাস। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কিন্তু 2r, তাহলে 2 গুণিত 7/5, 7 দুগুণে 14/5 কত হবে। আচ্ছা এইটা সেমিতে বেরাবে, তাহলে এটাকে তুমি ভাগ করে দেখতে পারো, দেখো 5 2 10, 4 দশমিক 40, 5 8 40, তাহলে 2.8 সেমি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু শর্তটা ভালো করে বুঝে নাও, 4πr² সমানই যেটা তুমি পাবে, সেখান থেকে ক্যালকুলেশন করো, আর এর মান বার করো, দিয়ে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই ব্যাস। 3-এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। এই যে ব্যাস বলা আছে, তাহলে ব্যাসের অর্ধেক করে দিলেই আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধ মানে কি আর, মানে আমাদের সবসময় আর দরকার। আর বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, এই যে ঘন কথাটা আছে মানে আমাদের চাইছে আয়তনটা। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হয় 4/3 πr³। আর এর মানটা আমরা ওখানে বসাবো, এই যে এখান থেকে আর পাবো, তাহলেই অ্যান্সারটা চলে আসবে। এখানে অনেকে বুঝতে পারেনি যে আমরা কি বার করব। এই যে ঘন কথাটা আছে দেখো, ঘন কথাটা কোথায় থাকে, আয়তনে থাকে, তাহলে আমাদের আয়তনটা বার করতে হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি যেটা আছে, যে বলটির ব্যাস, বলটির ব্যাস সমান 7 সেমি। অতএব ব্যাসার্ধ সমান কত হবে, তার অর্ধেক মানেই 7/2 সেমি। ঠিক আছে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এইটা হচ্ছে আমাদের আর এর মান। এইটাকে তোমরা যদি বলো আমি দশমিকে লিখবো, 7/2 মানেই 3.5, তাহলে দশমিকে লিখলে তোমাকে পরে সেই আবার দশমিক তুলে এরকম আনতে হবে, মানে ভগ্নাংশে আনতে হবে। তার থেকে ভালো এরকমই থাক। কি চাইছে, যে বলটিতে কত ঘন সেমি লোহা আছে,
মানে কি, এই বলটার আয়তন আমরা বার করব। তাহলে অতএব বলটিতে লোহা আছে কত হবে, আয়তনের সূত্র যা 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। এটা যা হবে আমাদের অ্যান্সার চলে আসবে। 4/3 পায়ের মান 22/7। এই যে আর কিউব আছে এটাকে তুমি 3 বার ধরে লিখে দাও, 7/2 7/2 7/2। কি কাটছে দেখো, এখানে 7-এর সঙ্গে 7 কেটে গেল। আচ্ছা 2 2 4, এই 2-এর সঙ্গে একটা 2 কেটে দাও, আর 2 11 22। আর দেখো কাটাকুটি হচ্ছে না। তাহলে উপরে কি থাকছে, 11 আর এখানে 7 7 49, 11 আর এখানে 7 7 49, নিচে আছে 3, এত ঘন সেমি। তাহলে 11-র সঙ্গে 49 সাইডে তুমি গুণ করে দেখে নাও, 49 আবার এখানে 49, 9 9 আর 4 13, 3 হাতে থাকবে 1, 4 1 5, 539, নিচে আছে 3, এত ঘন সেমি। তাহলে যেহেতু উপরে বড় আছে এটাকে তুমি পূর্ণ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 1 3, 2 23, 3 7 21, আবার 2 29, 3 লং 27, 2। তাহলে আমরা পাচ্ছি 179 পূর্ণ 2/3। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 179 পূর্ণ 2/3, এত ঘন সেমি। এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক, শুধু সূত্রে মানটা বসাও, তাহলেই দেখো অঙ্কটা চলে এলো। তারপর চলো অঙ্কটা কি আছে আমরা দেখি। এরপর 4-এরটা দেখো, বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এই যে দেখো সম্পূর্ণভাবে নিমজ্জিত করছে, বলেছে যে পরিমাণ জল অপসারণ করবে, তার মানে কি, তোমরা আগে সেই আর্কিমিডিসের নীতি পড়ে এসছো, সেখানে যা ছিল সেই নীতিটা এখানে আমাদের কাজে লাগবে। তাহলে এই নিরেট গোলকটার মধ্যে যে পরিমাণ ধাতুটা আছে সেই সম পরিমাণ জল এখানে কিন্তু অপসারণ করবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে ব্যাস বলা আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করছি, দিয়ে আমরা কি করব, আয়তনটা বার করব। আয়তনটা বার করা মানেই সেই পরিমাণ জলটা অপসারণ করবে। তাহলে প্রথমেই লিখে দাও নিরেট গোলকের ব্যাস বলা আছে কত, 28 সেমি। অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে, ব্যাসার্ধ সমান 28/2 মানে 14 সেমি। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়ে যায়। এরপর আমাদের বার করতে হবে কি, অতএব গোলকটির আয়তন। গোলকটির আয়তন সমান, তার সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, সমান 4/3 পায়ের মান 22/7, আর কিউব আছে ওই জন্য 3 বার 14টাকে লিখে দাও। দেখো 7 2 14, সব উপরে আছে, নিচে শুধু আছে 3। তাহলে উপরে যা আছে এটাকে গুণ করো, দিয়ে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4-এর সঙ্গে 22 গুণ করো, 4 22 কত হয়ে যায়, 88। তার সঙ্গে গুণ হবে 14 2 28, তার সঙ্গে আবার একটা 14, আর নিচে আছে 3, এত ঘন সেমি।
এখানে গুণ করে শুধু ভাগটা তোমাকে করতে হবে। তাহলে সাইডে আমি গুণটা করছি। প্রথমে এইটার সঙ্গে 28 গুণ করো। 28 64 4 হাতে থাকবে 6, 28 64 আর 6 70, 8 দুগুণে 16 6 হাতে থাকবে 1, 8 দুগুণে 16 1 17, 4 6 7 7 14 4 হাতে থাকবে 1 2, এইটার সঙ্গে আবার 14 গুণ করে দাও। 4 4 16 6 হাতে থাকবে 1, 4 6 24 1 25 5 হাতে থাকবে 2, 4 4 16 আর 2 18 8 হাতে থাকবে 1, 4 দুগুণে 8 1 9, আর 1 সঙ্গে এটা গুণ করো। 4 6 4 2, 6 5 4 9, 8 6 14 4 হাতে থাকবে 1, 9 1 10, 4 14 4 হাতে থাকবে 1, 2 1 3। তাহলে পাচ্ছি কত আমরা? 3 4 4 9 6 বাই 3 ঘন সেমি। তাহলে এইটাকে তোমরা পূর্ণ করে দাও। কত হচ্ছে দেখো। তাহলে 3 দিয়ে যখন আমরা ভাগ করব, 3 1 3 4 নামলো, আবার 3 1 3 1 14 হলো। তাহলে 3 4 12 2 9 29, 3 লং 27, 2 6 26, 3 8 24 2। তাহলে পাচ্ছি আমরা 1 1 4 9 8 এত পূর্ণ 2/3 এত ঘন সেমি। তাহলে আমরা কি বলতে পারবো? উত্তরটা লিখে দিই। তাহলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে সেটা কত হবে? এত ঘন সেমি। অতএব মোট জল অপসারিত করবে 1 1 4 9 8 পূর্ণ 2/3 ঘন সেমি। ঠিক আছে, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। শুধু এইটুকু বুঝতে হবে যে যেহেতু গোলকটাকে সম্পূর্ণভাবে ওই জলে নিমজ্জিত করছে, ওই জন্য গোলকের মধ্যে যে পরিমাণ ধাতুটা আছে সেই পরিমাণ জল অপসারণ করবে। তাহলে যে পরিমাণ ধাতু আছে মানে কি? আমাকে আয়তনটা বার করতে হচ্ছে। তাহলে আয়তনটা বার করে যেটা হবে সেইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর অঙ্ক দেখি কি আছে। 5এরটা বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথমে যখন আর এর মানটা 7 ছিল তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত সেটা আমরা বার করব। যখন আর এর মান 21 হয়েছে তখন সমগ্রতলের ক্ষেত্রফলটা কত সেটা আমরা বার করব। দুটার মধ্যে আমাদের অনুপাতটা চাইছে। বুঝতে পেরেছ অঙ্ক? ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হচ্ছে। তাহলে প্রথমে আর এর মান 7 ধরে সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করো, আবার 21 ধরে সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করো, দিয়ে দুটার মধ্যে অনুপাত যা হবে সেইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি বেলুনটির ব্যাসার্ধ 7 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি? 4πr², এত বর্গ সেমি। এই সূত্রটাকেও নাও লিখতে পারে, একবারে সরাসরি এইটা করতে পারে। r² মানেই দুবার ধরে 7 লিখে দাও। তাহলে 7-এর সঙ্গে 7 কেটে দাও। তাহলে পাচ্ছি কত আমরা? 4 × 22 × 7, মানে 4 × 22 × 7 এত বর্গ সেমি।
এইটাকে আমরা গুণ করবো নি, যেহেতু অনুপাত বলেছে ওই জন্য দেখো অনুপাত যখন আমরা করব ঠিক কাটাকুটি হয়ে যাবে। আর এখানে কেউ 4π রাখতেও পারে, কারণ দেখো 4π যখন রাখবে তখন 4π এর সঙ্গে পরের যে অনুপাতটা আমরা করব 4π কিন্তু কেটে যাবে, সেটাও করতে পারে। আবার ব্যাসার্ধ এরপর বলেছে 7 থেকে 21 যখন হচ্ছে, তাহলে ব্যাসার্ধ 21 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে এখানেও 4πr², এত বর্গ সেমি, 4 গুণিত 22/7 গুণিত দুবার ধরে 21 লিখে দাও, 7 3 21, তাহলে আমরা পাচ্ছি 4 গুণিত 22 গুণিত 3 গুণিত 21 এত বর্গ সেমি। তাহলে এই দুটার মধ্যে অনুপাত আমাদের চাইছে। গুণটা আমি করিনি, কারণ অনুপাত করলেই দেখো এই যে 4 22 4 22 এগুলো সব কেটে যাবে। তাহলে অতএব বেলুনটির যেটা আমাদের চাইছে সেটা লিখে দিচ্ছি, বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 4 গুণিত 22 গুণিত 7 অনুপাত 4 গুণিত 22 গুণিত 3 গুণিত 21, তাহলে 4 4 22 22 কেটে গেল, আর এখানে 7-এর সঙ্গে 21 কেটে 3 করে দাও, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 অনুপাত 3-এর সঙ্গে 3 গুণ করে 9, ঠিক আছে। তাহলে 1:9 এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর এইটাকেই তোমরা যদি আরো শর্টকাটে করতে চাও, দেখো আমি একটু বলে দিই। প্রথমে কি ছিল, 4πr² মানে কত, ব্যাসার্ধ 7 ছিল তার স্কোয়ার বা 7-এর হোল স্কোয়ার, তার সঙ্গে অনুপাত কত 4π, ব্যাসার্ধ ছিল 21 তার হোল স্কোয়ার। এই দুটার মধ্যে আমাদের অনুপাতটা বার করতে হবে। 4π এর সঙ্গে 4π কেটে গেল, 7-এর স্কোয়ার মানে 7 গুণিত 7, আর 21-এর স্কোয়ার 21 গুণিত 21, 7 3 21, আর এখানেও 7 3 21, পাচ্ছি আমরা 1, এখানে 9। তাহলে এই হচ্ছে আমাদের, দেখো একবারে ছোট অঙ্ক, শুধু সেটা আমি একটু লিখে দিয়েছি। তোমরা 4πটাকে নাও ভাঙতে পারো, শেষে দেখো 4πটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা চলে এলো। এরপর 6-এর দাগের যে অঙ্কটা আছে, বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানেও চাইছে কি ব্যাস, তাহলে আমরা বার করব ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলে ব্যাস হয়ে যাবে। অর্ধগোলাকৃতি একটা বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, এটার মানে কি? এখানে বর্গ সেমি কথাটা বলা আছে মানেই তোমাকে ওই বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে একটা অর্ধগোলাকৃতি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা জানি, সেটা 2πr² হয়। গোলকের হচ্ছে 4πr², অর্ধগোলক যখন বলে দেবে তখন হয়ে যাবে 2πr²। তাহলে 2πr² সমানই এইটি আমাদের বলে দেওয়া আছে। সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে আর বার করো, তাকে 2 দিয়ে গুণ করলেই তুমি ব্যাসের মান পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি, যেহেতু এককটা সেমিতে আছে। তাহলে শর্তানুসারে 2πr²,
সমান কত? 127 পূর্ণ 2/7। এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। বা 2πr² যা আছে আগে থাক, এই পুরনোটাকে ভেঙে দাও। এইটার সঙ্গে এটা গুণ করতে হয়, দিয়ে 2-এর সঙ্গে যোগ। তাহলে 127-এর সঙ্গে 7 গুণ করো, 7 7 49 9, হাতে থাকবে 4, 7 12 84 আর 4 88। তার সঙ্গে 2 যোগ কত হবে? 891। নিচে আছে 7। বা r² সমান কত হয়ে যাবে? এইটি যা আছে আগে থাক, 2টা এপাশে যখন যাবে 1 2 হবে, 22 7 এপাশে যখন আসবে 7 22 হয়ে যাবে। বুঝতে পেরেছ? গুণ আছে যখন এপাশে আসবে সেটা ভাগ হয়ে গেল। আচ্ছা, 7-এর সঙ্গে 7 কেটে দাও, এটার সঙ্গে এটা দেখো কাটাকুটি হয়ে যাবে। আমি 11 দিয়ে কাটছি। 11 2 22, 11 8 88, 1 11, 11 1 11। আর কিন্তু কাটাকুটি হচ্ছে নি। তাহলে পাচ্ছি কত আমরা? r² সমান উপরে আছে 81, নিচে 2 2 4। তাহলে r সমান √81/4 মানেই √81, ওই জন্য 9, √4 মানেই 2। আর এর মান পেয়ে গেছি। অতএব বাটিটির মুখের ব্যাস সমান 2 গুণিত 9 2। আর এর সঙ্গে 2 গুণ করে দাও, 2-এর সঙ্গে 2 কেটে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? সমান 9 সেমি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু এইটা সমান এইটা করে দাও, দিয়ে সেখান থেকে আর এর মানটা বার করো। তাহলেই দেখো যেটা পাবে তার সঙ্গে 2 গুণ করো, যেহেতু আমাদের ব্যাস চাইছে, তাহলেই তুমি 9 সেমি পেয়ে যাবে। এরপর 7-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? এই যে ঘন সেমি বলেছে, ঘন সেমি মানে আমাদের আয়তনটা চাইছে। আর কি বলেছে? ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, সেটাও আমাদের চাইছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের যা সূত্র হয় 4πr²। মোট আমাদের এখানে আর এর মানটা দরকার। এই আর এর মান আমরা দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি, এই যে ব্যাসার্ধ, এইটা মানেই তো আর। তাহলে আর এর মান 2 জায়গায় আমরা বসাবো, 2টা উত্তর চলে আসবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ সমান 2.1 সেমি, এটি বলা আছে। অতএব গোলাটির আয়তন সেটা কত বার করো। 4/3 πr³ এটা আমরা সূত্র জানি, সমান 4/3 পায়ের মান 22/7, r³ আছে 3 বার ধরে এটাকে লিখে দাও। দশমিক তুলে 10, এখানেও 10 আর এখানেও 10। কি কাটছে দেখো, এখানে 7 3 21, 3-এর সঙ্গে 3 কেটে দাও। এরপরে এই 10গুলোকে তুমি যদি কাটতে চাও, দেখো 2 2 4, 2 5 10 হবে। এই যে 5টা রয়ে গেল, এই 5 কিন্তু কারোর সঙ্গে আর কাটাকুটি যাবে না। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 5 5 5 করে থাকবে। তাহলে শেষে কি করতে হবে তোমাকে? ওই 5 যে থাকবে মানে গুণ করে আবার ভাগ করতে হবে, তাতে অনেক ঝামেলা। সব থেকে ভালো এইগুলোকে আমরা যদি গুণ করে দিই, দেন নিচে দেখো 1000 আছে। 1000 মানে কি? আমরা 3টার পর দশমিক বসিয়ে দেবো,
তাতে আমাদের ভাগ করতে অনেক সুবিধা হবে। মানে নিচে যখন 10, 100, 1000 এরকম টাইপের সংখ্যা থাকবে তখন ভাগ করতে গেলে কি করতে হয়, ঠিক দশমিকটা তটা ঘরের পর বসিয়ে দিতে হয়। ওই জন্য আমরা কাটাকুটিটা আর করছি নি। বুঝতে পেরেছ? 4-এর সঙ্গে 22 গুণ করো, 88। আর এখানে দুটা 21-এর গুণ, তাহলে 21 গুণিত 21, নিচে আছে 1000। তাহলে কত হচ্ছে দেখো, 21-এর সঙ্গে 21 গুণ করো, 21, আর এখানে 2 1 2, 2 2 4, 441। তার সঙ্গে 88 গুণ, 8, 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 8 32 আর 3 35। আর এখানেও 8 1 8, 2 5 3, 8 8 2 10 0 হাতে থাকবে 1, 5 2 7, 1 8, আর এখানে 5 3 8 3। তাহলে পাচ্ছি আমরা 3 8 8 0 8, নিচে এইটা। তাহলে এখানে ভাগ আর করতে হচ্ছে নি, ঠিক 1 2 3টার পর দশমিক বসিয়ে দাও। 38.808 ঘন সেমি। কত সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে এইটা একটা অ্যান্সার আমাদের চলে এসছে। আমাদের চাইছিল কি যে গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। প্রথম অ্যান্সার আমাদের হয়ে গেল। আরেকটা কি চাইছে যে গোলাটার বক্রতলের ক্ষেত্রফল কত, এবং গোলাটির বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র 4πr², এত বর্গ সেমি। তাহলে 4 গুণিত 22-এর 7, 2.1 গুণিত 2.1, দশমিক তুলো 10, দশমিক তুলো 10। এখানে 7 3 21, আর আমরা কাটাকুটি করবো নি। এই যে 10 10 100, উপরটা গুণ করে 2টার পর দশমিক বসিয়ে দাও। এখানে দেখো কত হচ্ছে 88, আর এখানে 3-এর সঙ্গে 21 গুণ, তাহলে 88 তার সঙ্গে 3 21 কত হয় 63, গুণ করে দাও। 3 8 24 4 হাতে থাকবে 2, 3 8 24 আর 2 26, আর এখানে 6 8 48 8 হাতে থাকবে 4, 6 8 48 আর 4 52, 4 8 6 14 4 হাতে থাকবে 1, 2 2 4 1 5 5। তাহলে পাচ্ছি 5 5 4 4, নিচে 100, এত বর্গ সেমি। মানেই কত, 2টার পর দশমিক, 5 5.44, মানে 55.44 বর্গ সেমি। তাহলে এইটি হয়ে গেল আরেকটি অ্যান্সার। ঠিক আছে, শুধু ক্যালকুলেশনটা ভালো করে করো, দেখবে অঙ্ক ঠিক চলে আসবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 8-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।